Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most. Assalamu alaikum. Alaikum assalam. Assalamu alaikum, sir. হ্যাঁ ওয়ালাইকুম সালাম। যাই হোক, ইকোনমিক থটের আজকে 21তম ক্লাস। হ্যাঁ, 21তম ক্লাসে আমরা প্রসেস করব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সামনে একটা অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টের সিলেবাস তো দিয়ে দেওয়া হয়েছে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5। তো সেটার উপর ভালো করে প্রিপারেশন নিব, কভার পেজটা ঠিকঠাক মতো লিখবো। এর আগে পার্ট 1, পার্ট 3 এবং মাস্টার্স এদের অ্যাসাইনমেন্টের মূল সমস্যাটা ছিল সেটা হচ্ছে এরা ডিপার্টমেন্ট শর্ট ফর্মে লিখতেছে ডিইপিটি। হ্যাঁ, এইভাবে কোনো ডিপার্টমেন্ট শর্ট ফর্মে লেখার এখতিয়ার স্টুডেন্টদের নেই। ঠিক আছে, একটু কথাগুলো ভালো করে শুনে নিই, এই ভুলগুলা যাতে না হয় আমাদের কারো। ঠিক আছে, আর সংশ্লিষ্ট যে টিচার আছে, যে টিচারের কাছে কোর্স টিচার, যেটা হচ্ছে আমরা যাকে আমি অ্যাসাইনমেন্ট, যার সাবজেক্টে অ্যাসাইনমেন্টটা করব, তার নামের স্পেলিং যাতে ঠিক থাকে এবং তার ডেজিগনেশন যাতে ঠিক থাকে। ঠিক আছে, এটা খুব ভালো করে করবো। আর কোড টপিকসটা যাতে ঠিক মতো করে লিখি, সাবমিটেড টু, সাবমিটেড বাই, হ্যাঁ, এই জিনিসগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাম, রোল, সেকশন, সেশন, এগুলো যাতে খুব ভালো করে আমরা দিই। বোঝা গেছে? যাই হোক, একজন একটু রেসপন্স করি, স্লাইড দেখা যাচ্ছে কিনা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লেকচারে। তো লেকচার 21, 21তম লেকচার, চ্যাপ্টার 5 নিয়ে আমরা কাজ করছি। চ্যাপ্টার 5 এ কি আছে? ক্লাসিক্যাল ধ্যান ধারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া, রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়া। ক্লাসিক্যাল আইডিয়ার যে ধ্যান ধারণা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। আজ যে বইগুলো আমরা করব, যে বইগুলো আমরা ইউজ করব সেটা আমরা সব সময় বলেছি কোন বই আমরা দেখব। ঠিক আছে, সো আমি দেখলাম যে ব্লগ এম 1991 ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট 5th এডিশন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এছাড়াও আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্লগ এম 1992 ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এছাড়াও নেগেসিটি হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি, নর্থ হল্যান্ড, একলেন আর হেবার 1990 আর হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি, মেথড ম্যাকগ্রো-হিল। এরপরে যেটা দেখব স্কামটার জে, আর হিস্ট্রি অফ ইকোনমিক অ্যানালাইসিস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। Last not the least, Snowden, Brain, E.T. 1994, A Modern Guide to Macroeconomics, An Introduction to Completing Schools of Thought। এই বইগুলো আমরা খুব ভালো করে দেখব। আচ্ছা, আজকের লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারবো? যে ফিচার্স অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, কাল্পনিক সমাজতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো সেটা সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পাবো। কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব। এছাড়াও রয়েছে যেটা নিয়ে আমি আলোচনা করব, ডিফারেন্স বিটুইন ইউটোপিয়ান সোশিয়ালিজম এন্ড মার্ক্সিয়ান সোশিয়ালিজম। একটা হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্র ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা মার্ক্সীয় সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য সম্পর্কে আমি জানবো। ক্রিটিসিজম অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, কাল্পনিক সমাজতন্ত্র মতবাদের সমালোচনা, ত্রুটি বা সীমাবদ্ধতা সম্পর্কে জানবো। এছাড়াও আমরা যেটা জানবো যে ইভালুয়েশন অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, কাল্পনিক সমাজতন্ত্রীদের অবদান বা মূল্যায়ন সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও আমরা জানতে পারবো কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল স্কুল, ঐতিহাসিক স্কুলের ধারণা। ঐতিহাসিক স্কুলের ধারণা, ঐতিহাসিক স্কুলটা কি
নাম্বার 6 ফলোয়ার্স অফ হিস্টোরিক্যাল স্কুল, ঐতিহাসিক স্কুলের অনুসারী কারা কারা ছিলেন। আর 7 নাম্বার জানতে পারবো কজেস অফ দি ইমার্জেন্স or background of the emergence of historical school। 7 নাম্বার ঐতিহাসিক স্কুলের উদ্ভবের কি কি কারণ বা পটভূমি ছিল। ঠিক আছে, সো আমরা আমাদের আজকের টপিকসে চলে যাই। এই টপিকসটা হচ্ছে ইউটোপিয়া সোশ্যালিজমের পার্ট 2, মানে এক্সটেনশন পার্ট। ঠিক আছে, এখন আসি, যদিও গত ক্লাসে আমি ইউটোপিয়ান সোশ্যালিজমটা পড়িয়েছি, তারপরে এক সপ্তাহ আগে যেহেতু পড়া, সেহেতু একটু রিভিউটা আমি পড়িনি। ইউটোপিয়ান সোশ্যালিজমটা কি একটু খেয়াল করি। অষ্টাদশ শতাব্দীর শেষ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এফ.এম. চার্লস ফোরিয়ার, রবার্ট ওয়েন, এল. বাইন্স এন্ড পি.জে. প্রাউডহন প্রমুখ চিন্তাবিদ সমাজ, পণ্য উৎপাদন ও তার বন্টন সম্পর্কে যেসব কল্যাণমূলক ধ্যান ধারণা ব্যক্ত করেন তা পরবর্তীকালে কাল্পনিক সমাজতন্ত্র নামে পরিচিত। তার মানে অষ্টাদশ শতাব্দীর শেষ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কে কে এই কাজগুলো করেছে? এই কাজগুলো করেছে এফ.এম. চার্লস ফোরিয়ার, রবার্ট ওয়েন, এল. বাইন্স এন্ড পি.জে. প্রাউডহন। এরা যে কাজগুলো করেছে, কিসের উপরে কাজ করেছে? তারা কাজ করেছে সমাজ, তারা কাজ করেছে পণ্য উৎপাদন, তারা কাজ করে তার বন্টন, এই সম্পর্কে যে সমস্ত কল্যাণমূলক ধ্যান ধারণা তারা ব্যক্ত করেন তা পরবর্তীকালে কাল্পনিক সমাজতন্ত্র নামে পরিচিত। এই মতবাদ অনুসারীরা সম্পত্তির ব্যক্তি মালিকানা বিলোপ করে নতুন সমাজ গড়ে তোলার সুপারিশ করেন। তার মানেটা কি? তার মানেটা বলছে, তারা কি বলেছে? সম্পত্তির কি থাকবে না? সম্পত্তির কোনো ব্যক্তি মালিকানা থাকবে না। সম্পত্তির ব্যক্তি মালিকানা থাকবে না। ঠিক আছে, না থেকে নতুন সমাজ গড়ে তোলার পক্ষে তারা কি করেছেন? নতুন সমাজ গড়ে তোলার পক্ষে তারা সুপারিশ করেছেন। ঠিক আছে, তারা সম্পত্তিকে শোষণের প্রধান হাতিয়ার, শোষণের প্রধান কারণ হিসেবে গণ্য করেন এবং পরবর্তীতে অধিকাংশ কল্পবাদী সমষ্টিমূলক সমাজ ও সামাজিক মালিকানার পক্ষে তারা মত প্রকাশ করেন। মানে সম্পত্তির কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, সম্পত্তির সামাজিক মালিকানার পক্ষে তারা মত প্রকাশ করেন। তারা সম্পত্তিটাকে শোষণের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। ঠিক আছে, তো এর পরিবর্তে যে সমষ্টিমূলক সমাজ বা সামাজিক মালিকানার পক্ষে তারা মত প্রকাশ করেন। সেন্ট সাইমন সহ উপরোক্ত লেখকরা সমাজতন্ত্রের জন্য কিছু পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করেন, যেগুলো মার্ক্সীয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদের আলোকে করা না হলে প্রাচীন ও মধ্যযুগীয় সমাজতান্ত্রিক ভাবধারা থেকে পৃথক ছিল। এর জন্য মার্ক্স নিজেও উপরোক্ত দার্শনিকদের ভাবধারা এবং কর্মসূচিকে সমাজতন্ত্র নামে অভিহিত করেন। তবে তার নিজের রচিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সাথে পার্থক্য দেখানোর জন্য ওইসব ভাবধারা ও কর্মসূচিকে কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সমাজতন্ত্র বলেন। And who were the utopian socialists? মানে কি? এই যে কাল্পনিক যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের অনুসারী কারা? ঠিক আছে, তো একটু খেয়াল করি। সমাজতন্ত্রের ইতিহাস অনেক প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন মতবাদ ছিল মূলত ধর্মীয়, নৈতিক অথবা মানবতামুখী। এইসব মতবাদের আলোকে একসময় কিছু ধর্মীয় তত্ত্ববিদ ও দার্শনিক ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে মত প্রকাশ করেন।
মানুষের লোভ লালসা ও ইহলৌকিক বিষয়গুলো তারা লেখনীর মাধ্যমে উল্লেখ করেন বা আক্রমণ করেন। আবার সম্পদের ন্যায্য বন্টন, মানুষের দারিদ্রতা, রোগ ব্যাধি এবং নিরক্ষরতা দূর করা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা ইত্যাদির উপরও তারা গুরুত্ব আরোপ করেন। এক কথায় উৎপাদনের উপায়সমূহের মালিকানার ভিত্তিতে যে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয় এবং অর্জিত অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার থেকে সমাজে যে অবস্থার উদ্ভব হয় তা থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য একদল ধর্মতত্ত্ববিদ, দার্শনিক, সমাজ সংস্থাকারী যেসব মানবতাবাদী কর্মসূচি ও পরিকল্পনা প্রকাশ করেন তাদেরকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। একটু খেয়াল করি, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি। দেখেন কি বলেছে এই লাইনটা, এক কথায় উৎপাদনের উপায়সমূহ মালিকানার ভিত্তিতে যে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয় এবং অর্জিত অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার থেকে সমাজে যে অবস্থার উদ্ভব হয় তা থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য একদল ধর্মতত্ত্ববিদ, দার্শনিক এবং সমাজ সংস্থাকারী যেসব মানবতাবাদী কর্মসূচি ও পরিকল্পনা প্রকাশ করেন তাদেরকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। তো কাল্পনিক সমাজতন্ত্রী কারা? ব্যক্তিগত মালিকানা না থেকে সামাজিক মালিকানার পক্ষে, ভূমির মালিকানার পক্ষে তারা মত প্রকাশ করেছেন এবং তারা ছিলেন ধর্মতত্ত্ববিদ, দার্শনিক এবং সমাজ সংস্থাকারী। মানবতাবাদী যে সমস্ত কর্মসূচি ও পরিকল্পনা প্রকাশ করেন তাকেই কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। কাল্পনিক সমাজতন্ত্রীর সংখ্যা অনেক হলেও নিম্নোক্ত লেখকেরা অগ্রণী ভূমিকা পালন করেন। কে কে অগ্রণী ভূমিকা পালন করেছে একটু খেয়াল করেন, আপনারা দেখলে বুঝবেন যে কারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঠিক আছে, এক হচ্ছে সেন্ট সাইমন। 1760 থেকে 1825। সেন্ট সাইমন সে কি বলেছে একটু খেয়াল করি। সেন্ট সাইমনের যে কথাটা হচ্ছে, তার মূল কথা হলো বৈধ নিয়ম কানুনের অধীনেই পুঁজিপতি এবং শ্রমিকরা নিজ নিজ পাওনার অধিকারী হবে। তবে তিনি অবশ্য ভূমির মালিকানার ব্যাপারে গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলেছেন। কে বলেছেন? সেটা হচ্ছে সেন্ট সাইমন সেই কথাটা বলেছেন। ঠিক আছে, এছাড়াও আছে 2 নাম্বার এফ.এম. চার্লস ফুরিয়ার 1772 থেকে 1837, রবার্ট ওয়েন 1771 থেকে 1858। ঠিক আছে, তারা কি বলেছেন একটু আমরা ভালো করে খেয়াল করি। এফ.এম. চার্লস ফুরিয়াম 1772 থেকে 1837 তিনি বলেছেন তিনি মূলত পুঁজি বিনিয়োগের অনুপাতে পুঁজিপতিদের প্রাপ্য মুনাফার পরিমাণ আনুপাতিক হারে কম হওয়ার পক্ষে সুপারিশ প্রদান করেছেন। এ প্রসঙ্গে তিনি ক্রমবর্ধমান আয়কর আরোপের পক্ষে বক্তব্য প্রদান করেন। আর রবার্ট ওয়েন কি বলেছেন? যে সকল অবস্থায় শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় তিনি নিজে যেমন নিবেদিত ছিলেন তেমনি বাস্তবে তা করে দৃষ্টান্ত স্থাপন করে। মানে যে কোনো অবস্থায় শ্রমিক শ্রেণীর যে স্বার্থ, সে স্বার্থ রক্ষার ক্ষেত্রে রবার্ট ওয়েন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বাস্তবে এবং তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও এল ব্ল্যাক, পিজে প্রাউডন প্রমুখ কাল্পনিক সমাজতন্ত্রের পক্ষে বিভিন্ন সময় বক্তব্য রাখেন। ফিচার্স অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, কাল্পনিক সমাজতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব যে কাল্পনিক সমাজতন্ত্রের আসলে কি কি ভাবধারা ছিল বা কি কি থিঙ্কিং ছিল বা কোন কোন ব্যবস্থা কি কি বৈশিষ্ট্যের উপরে তারা চলছিল। একটু খেয়াল করি আমরা কাল্পনিক সমাজতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা একটু দেখি। নাম্বার 1, শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থার সমালোচনা। শিল্প ভিত্তিক সমাজ
ব্যবস্থার সমালোচনা। একটু খেয়াল করি। কল্পবাদী সমাজতন্ত্রীদের কেউ কেউ শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থার বিপক্ষে ছিলেন। তারা মনে করতেন এরূপ সমাজ ব্যবস্থায় অতি তাড়াতাড়ি একদল লোক ধনী হয়ে যায় আর বেশিরভাগ লোক গরিব এবং নিঃস্ব অবস্থায় উপনীত হয়। এরূপ সমাজ ব্যবস্থায় ধর্মীয় ও ন্যায় নীতির পরিপন্থী। ঠিক আছে, এটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল যে ধর্মীয় এবং এরূপ সমাজ ব্যবস্থা ধর্মীয় ও ন্যায় নীতির পরিপন্থী। আরেকটা হচ্ছে ২ নম্বর হচ্ছে শ্রমের মর্যাদা, রিগার্ডস অফ লেবার। শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদাটা কি বলেছে আমরা একটু খেয়াল করি, ভালো করে দেখলে বুঝে যাব যে শ্রমের মর্যাদা। বেশিরভাগ কল্পবাদী সমাজতন্ত্রী মনে করতেন মানুষের শ্রমের উপর ভিত্তি করে তার মূল্যায়ন এবং সামাজিক মর্যাদা প্রদান করা উচিত। প্রাচীন সমাজ ব্যবস্থার অধীনে যারা শ্রম দান না করে প্রভাব প্রতিপত্তি সামাজিক মর্যাদা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে তাদেরকে সমাজ ব্যবস্থা থেকে বহিষ্কার করতে হবে। এর বদলে এক নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে যেখানে শ্রমদানকারী ব্যক্তিরাই যেখানে শ্রমদান প্রাচীন সমাজ ব্যবস্থার অধীনে যারা শ্রম দান না করে প্রভাব প্রতিপত্তি সামাজিক মর্যাদা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে তাদেরকে সমাজ ব্যবস্থা থেকে বহিষ্কার করতে হবে। এর বদলে নতুন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে শ্রমদানকারী ব্যক্তিরাই মান মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী হয়। মানে শ্রমিক যে শ্রম দান করবে তারাই যাতে মান মর্যাদা এবং প্রতিপত্তির অধিকারী হতে পারে। ঠিক আছে, উৎপাদিত সব দ্রব্য ও সেবার উপর এদের অগ্রাধিকার ভিত্তিতে ভোগ অধিকার নিশ্চিত হবে। নাম্বার 3 টা কি বলেছে একটু খেয়াল করি আমরা। একটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি বা প্রাইভেট ওনারশিপ যাই বলি না কেন। তারপরে ৪ নাম্বার হচ্ছে কম মুনাফা এবং শ্রমিকদের জন্য উচ্চ মজুরি। কম মুনাফা এবং শ্রমিকদের জন্য উচ্চ মজুরি। ৫ নাম্বার হচ্ছে বিপ্লব নয় বরং সামাজিক সহযোগিতায় কাম্য। কি বলেছে? বিপ্লব নয় বরং সামাজিক সহযোগিতায় কাম্য। এখন আসি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। কাল্পনিক সমাজতন্ত্রীদের বা কাল্পনিক সমাজ ব্যবস্থার যারা অনুসারী তারা মনে করতেন যে অনেকেই ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। তাদের মতে যে ব্যক্তিগত যে সম্পত্তি আছে সেই সম্পত্তির কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, সামাজিক বা সমষ্টিগত মালিকানা থাকবে। হ্যাঁ, আবার কেউ কেউ ব্যক্তি সম্পত্তির উচ্ছেদ চান নাই, যেমন সেন্ট সাইমন। তিনি মনে করতেন পুঁজি এবং শ্রম এই উভয়ের সহায়তায় উৎপাদন হয়, তাই সুনির্দিষ্ট উপায়ে পুঁজিপতি এবং শ্রমিক নিজ নিজ পাওনার অধিকারী হবেন। তিনি ভূ সম্পত্তির ব্যক্তি মালিকানা উচ্ছেদের পক্ষে না থাকলেও সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে কিছু কথা বলেছে, যেমন কাল্পনিক সমাজতন্ত্রতে বলছেন যে ব্যক্তিগত সম্পত্তির কোনো মালিকানা থাকবে না, সামাজিক মালিকানা থাকবে। কিন্তু সেন্ট সাইমন যেটা বলেছেন সেটা হচ্ছে উৎপাদন করতে গেলে আবার পুঁজিও লাগবে, শ্রমও লাগবে। তো শুধু পুঁজি দিয়ে উৎপাদন করা সম্ভব না, পুঁজি শ্রম দ্বারা উৎপাদন করা সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এই যে পুঁজিপতি এবং শ্রমিকরা সুনির্দিষ্ট উপায়ে নিজ নিজ পাওনার অধিকারী হবে। তিনি ভূ সম্পত্তি বা ব্যক্তিগত যে মালিকানার থাকবে না সেটার পক্ষে ছিলেন না, বাট তিনি ছিলেন যে হ্যাঁ ব্যক্তিগত মালিকানা থাকবে, কিন্তু তিনি সেটা সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছেন। ঠিক আছে, ৪ নাম্বার হচ্ছে কম মুনাফা এবং শ্রমিকদের উচ্চ মজুরি, লো প্রফিট এবং হাই ওয়েজ ফর লেবারার্স। সংস্কারপন্থী কিছু কল্পবাদী সমাজতন্ত্রী পুঁজিপতি এবং শ্রমিকদের শান্তিপূর্ণ সহ অবস্থানের লক্ষ্যে কম মুনাফা এবং উচ্চ মজুরির সুপারিশ করেন। যেমন চার্লস ফুরিয়ার বলেন, পুঁজি থেকে সীমাহীন আয় বা মুনাফা উপার্জন বিপজ্জনক। এজন্য তিনি পুঁজিপতিদেরকে বিনিয়োগের চেয়ে কম অনুপাতে লাভের সুপারিশ করেন। আবার রবার্ট ওয়েন
শ্রমিকদের জন্য উচ্চ মজুরি সুপারিশ করেন। রবার্ট ওয়েন শ্রমিকদের জন্য উচ্চ মজুরি সুপারিশ করেছেন। আর চার্লস ফুরিয়ার যেটা বলেছেন যে বিনিয়োগের চেয়ে পুঁজিপতি যতটুকু বিনিয়োগ করবে কম অনুপাতে লাভের সুপারিশ করেছেন। সো দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চার্লস ফুরিয়ার। চার্লস ফুরিয়ার যে কথাটা বলেছেন সেটা বলছে পুঁজিপতিদের বিনিয়োগের চেয়ে কম অনুপাতে লাভের সুপারিশ করেছেন। আর অন্যদিকে রবার্ট ওয়েন কি বলেছেন? রবার্ট ওয়েন বলছেন শ্রমিকদের জন্য উচ্চ মজুরি সুপারিশ করেছেন। তিনি যুক্তি দেন যে তার যে যুক্তি ছিল সেটা হচ্ছে শ্রমিকদেরকে আরাম আয়েশে রাখতে পারলে তারা উৎপাদনে বেশি মনোযোগী হবে, এতে উৎপাদন না কমে আরো বাড়বে, ফলে পুঁজিপতি ও শ্রমিক উভয়ই লাভবান হবে। নাম্বার 5, বিপ্লব নয় বরং সামাজিক সহযোগিতায় কাম্য। নট রিভলিউশন, নো রিভলিউশন বাট সোশ্যাল কোঅপারেশন ইজ ডিজায়ারেবল। মানে কাম্য, সোশ্যাল কোঅপারেশনটা বা সামাজিক সহযোগিতাই হচ্ছে আমাদের কাম্য। একটু খেয়াল করি বিষয়টা। গল্পবাদী সমাজতন্ত্রী সামাজিক সংস্কারের করতে চেয়েছেন, এর জন্য তাদের মতে বিপ্লবের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সমাজের কাঠামো অক্ষুণ্ণ রেখে সামাজিক সংস্কার করলেই চলবে। তারা যুক্তি দেন পুঁজিবাদের ফলে সমাজে যে অর্থনৈতিক অসাম্য ও নৈতিক অবক্ষয় হয় সেগুলোর অবসানের জন্য বিপ্লবের কোনো দরকার নেই। এর বদলে মানুষকে যদি সহমর্মিতা ও সহযোগিতার আলোকে অনুপ্রাণিত করা হয় তবে সমাজ জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। ছয় নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে শিক্ষা ও নৈতিকতা। শিক্ষা ও নৈতিকতা যেটা বলেছে একটু খেয়াল করি। শিক্ষা ও নৈতিকতা রয়েছে, আদর্শ কমিউনিটির ধারণা রয়েছে, মানবতাবাদের ধারণা রয়েছে, বন্টন ব্যবস্থা। একটু খেয়াল করি এখানে কি ব্যাপারগুলো নিয়ে খুব ফোকাস দেওয়া হয়েছে। শিক্ষা ও নৈতিকতা। শিক্ষা ও নৈতিকতা যেটা বলেছে যে কল্পবাদী সমাজতন্ত্রীরা মনে করতেন একমাত্র শিক্ষা বিস্তার ও নৈতিকতার প্রসার করলেই সমাজ সংস্কার করা সম্ভব। তারা বলেন মানুষ মূলত সৎ ভাবের এবং সুস্থ বিবেকের অধিকারী, এর জন্য উপযুক্ত শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক মান বাড়াতে পারলে মানুষের মধ্যে সহযোগিতা এবং সহমর্মিতার সৃষ্টি হবে, আর এতে সমাজ থেকে বিভিন্ন ধরনের অনাচার ও বৈষম্য দূর করা সম্ভব হবে। নাম্বার 7, আদর্শ কমিউনিটির ধারণা। কাল্পনিক সমাজতন্ত্রীদের মধ্যে অনেকেই সমাজে সমতা আনার লক্ষ্যে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে আদর্শ কমিউনিটি স্থাপনের প্রয়াস নেন, যেমন রবার্ট ওয়েন বৃহত্তর ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে তার পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টা করেন। আবার সমবায় গঠনের মাধ্যমেও তিনি এবং ফুরিয়ার পুঁজিবাদীদের ব্যবস্থার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার প্রয়াস চালান। তার মানে সমবায় গঠনের মাধ্যমে এবং ফুরিয়ার যে একচ্ছত্র পুঁজিবাদীর যে ব্যবস্থার অভিশাপ আছে সেখান থেকে সমাজকে মুক্ত করার জন্য তিনি প্রয়াস চালান। মানবতাবাদ। কল্পবাদী সমাজতন্ত্রীরা মনে করেন সমাজের ধনী লোকদের সঠিকভাবে বোঝানো গেলে তারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা মোচনে এগিয়ে আসবে এবং অনেক ক্ষেত্রে মানবতাবাদে উৎসাহী হয়ে ধনীরা তাদের উপায়সমূহের উপর সমাজের যে নিয়ন্ত্রণ মেনে নিবে যা মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করবে। নাম্বার 9, বন্টন ব্যবস্থা, ডিস্ট্রিবিউশন সিস্টেম। উৎপাদিত সম্পদ বন্টনের ব্যাপারে কিছু কাল্পনিক সমাজতন্ত্রী পুঁজিপতি ও শ্রমিকদের মধ্যে সহযোগিতার কথা বলেন, আবার অন্যেরা মনে করেন প্রত্যেকের সমাজের সামর্থ্য অনুযায়ী কাজ করবে তবে সমান মজুরি পাবে। আবার কিছু কল্পবাদী সমাজতন্ত্রী মনে করেন প্রত্যেক কাজের দক্ষতা অনুযায়ী
প্রত্যেকে তার তার নিজ নিজ কাজের দক্ষতা অনুযায়ী কি পাবে? মজুরি পাবে। এখন আসে আমাদের পরবর্তী টপিকস রয়েছে ডিফারেন্স বিটুইন ইউটোপিয়ান সোশিয়ালিজম, ইউটোপিয়ান কাল্পনিক সমাজতন্ত্র এবং কার্ল মার্কসের যে সমাজতন্ত্র, এই দুইটা সমাজতন্ত্রের ভিতরে যে পার্থক্য সেটা সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে? কল্পবাদী সমাজতন্ত্র থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অনেক দিক থেকে পৃথক। নিচে এই দুই সমাজতন্ত্রের মধ্যে মূল পার্থক্য উল্লেখ করা হলো। প্রথমত কি বলেছে? একটু খেয়াল করি। প্রথমত কাল্পনিক, দ্বিতীয়ত, তৃতীয়ত একটু খেয়াল করি। কাল্পনিক যে সমাজতন্ত্র রয়েছে, কল্পবাদী সমাজতন্ত্র মানবতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটা ডেফিনেটলি বলা যায়। অন্যদিকে মার্ক্সীয় সমাজতন্ত্রের মূল ভিত্তি হলো বিজ্ঞান। এক্ষেত্রে সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি বিশ্লেষণের জন্য দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদের সাহায্য নেওয়া হয়। এদের সাহায্যে মার্কস এবং এঙ্গেলস সমাজ পরিবর্তনের বিভিন্ন নিয়ম বিশ্লেষণ করেন। নাম্বার 2, দ্বিতীয়ত, কল্পবাদী দার্শনিকেরা সমাজতন্ত্রের উত্তরণের উপায় সম্পর্কে কোনো বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ প্রদান করতে পারেননি। তাদের মধ্যে কেউ নির্ভর করেন ধনীদের সাহায্য ও সহযোগিতার উপর, কেউ সমাজতান্ত্রিক ভূমিস্বামীদের চিন্তা চেতনার পরিবর্তনের উপর, অনেকে নির্ভর করেন ষড়যন্ত্রের সাহায্যে রাজতন্ত্রের উৎখাতের উপর, আবার কেউ বা নির্ভর করেন গণচেতনার পরিবর্তনের উপর। কিন্তু বৈজ্ঞানিক যে সমাজতন্ত্র বা মার্ক্সিয়ান সমাজতন্ত্রে সমাজ পরিবর্তনের ব্যাপারে সর্বহারা শ্রেণীর বিপ্লবের উপর গুরুত্ব আরোপ করেন। ঠিক আছে? কাল্পনিক দার্শনিক সমাজতন্ত্ররা উপায় হিসেবে সামন্তবাদ কেউ উৎখাত করবে, কেউ ষড়যন্ত্র করে রাজতন্ত্র উৎখাত করবে, কেউ গণচেতনার উপর পরিবর্তন, সাধারণ জনগণের যে চেতনা পরিবর্তনের উপর নির্ভর করবে, করে তাছাড়াও ধনীদের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করবে। কিন্তু বৈজ্ঞানিক যে সমাজতন্ত্র আছে সেখানে সমাজের পরিবর্তনের ব্যাপারে যে সর্বহারা শ্রেণী রয়েছে, সর্বহারা শ্রেণীর বিপ্লবের উপর গুরুত্ব আরোপ করা হয়। তৃতীয়ত কি বলছে একটু খেয়াল করি। কল্পবাদী সমাজতন্ত্রে মানুষকে কতিপয় প্রবৃত্তি, আকাঙ্ক্ষা ও চিন্তার অভিব্যক্তি হিসেবে দেখা যায়। এরূপ মানুষের এরূপ চিন্তা ও আবেগের উৎস সম্পর্কে কল্পবাদী সুস্পষ্ট ধ্যান ধারণা ছিল না। তারা মানুষের পরিবেশগত দিক সার্বিক অর্থে বিশ্লেষণে ব্যর্থ হন। কল্পবাদী সমাজতন্ত্রে মানুষের আবেগ, ইচ্ছা ও পরিবর্তনকে সমাজ পরিবর্তনের সমার্থক হিসেবে ধরা হয়। অর্থাৎ সমাজ পরিবর্তনের বিষয়টি কল্পবাদী সমাজতন্ত্রে একটি যুক্তিযুক্ত দুষ্টচক্র দ্বারা বিশ্লেষণ করা হয়। চিন্তা সম্পন্ন মানুষ তার পরিবেশ দ্বারা গঠিত, আবার ওই পরিবেশের মানুষ চিন্তা ও চেতনা দ্বারা গঠিত হয়। মার্কস ও এঙ্গেলস বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যাখ্যার সময় এরূপ দুষ্টচক্রের ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যার সাহায্যে বাতিল করেন। এই ব্যাখ্যা অনুযায়ী মানুষ পরিবেশকে বদলায়, আর এই বদলানোর সময় তার চিন্তা ও চেতনার পরিবর্তন আসে। এরূপ পরিবর্তন সমাজ ব্যবস্থার কি হিসেবে কাজ করে? পরিবর্তনের ভিত্তি হিসেবে তৈরি করে। চতুর্থত কি বলছে? কল্পবাদী সমাজতন্ত্রীরা মধ্যে অনেকে পুঁজিবাদী সমাজের মধ্যে সমাজতন্ত্র গড়ে তোলার আশা ব্যক্ত করেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য প্রকাশ করেন। দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদের নিয়ম অনুযায়ী তাদের মতে পুঁজিবাদী সমাজ ধ্বংসের পরেই সমাজতান্ত্রিক সমাজে অভ্যুদয় হতে পারে, তার আগে নয়। শুধুমাত্র পুঁজিবাদী সমাজটা আমি শেষ করে দেব, তারপরে সমাজতান্ত্রিক সমাজে অভ্যুদয় হবে, এর আগে নয়। কারণ পুঁজিপতিদের অন্তর্নিহিত দ্বন্দ্বের কারণে এরূপ সমাজ টিকে থাকার কথা নয়। পঞ্চমত কি বলেছে একটু খেয়াল করি। পঞ্চমত কি বলেছে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখন পঞ্চমত যে কথাটা বলেছি একটু খেয়াল করি আমরা। কল্পবাদী সমাজের বিকেন্দ্রীভূত পরিচালনার পক্ষে মত প্রকাশ করেন, কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা মনে করেন প্রত্যেক সমাজের পরিচালন এবং তার ক্রমশ অগ্রগতির জন্য একটি কেন্দ্রীয় শক্তি থাকা দরকার। ষষ্ঠত বলেছেন, রাষ্ট্র সম্পর্কে এই দুই ধরনের সমাজতন্ত্রীদের ধারণা এক ছিল না। মার্কস এঙ্গেলস এর মতে রাষ্ট্র এক নিছক হাতিয়ার মাত্র, কারণ শ্রমিক শ্রেণীর নেতৃত্ব একনায়ত্ত
একনায়কত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর পর সব ধরনের শোষণের অবসান হবে, তখন রাষ্ট্রের আর প্রয়োজন থাকবে না, অর্থাৎ আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। কাল্পনিক সমাজতন্ত্রীরা রাষ্ট্র এবং রাষ্ট্রের কাঠামো বজায় রেখেই সামাজিক ও শোষণ নির্যাতন অবসান কামনা করেন। রাষ্ট্রকে শোষণের হাতিয়ার হিসেবে অভিহিত করে এর পুরোপুরি বিলুপ্তি কোনো অবস্থায় সমর্থন করেন নাই। সপ্তমত, কাল্পনিক সমাজতন্ত্রীরা সামাজিক পরিবর্তনের পূর্ব শর্ত হিসেবে নৈতিক ও বুদ্ধিবৃত্তিমূলক পরিবর্তনের উপর গুরুত্ব প্রদান করেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা মনে করেন অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম পূর্ব শর্ত হলো সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সব দিকের পরিবর্তন, অর্থাৎ এসব কিছু পরিবর্তন হলে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হতে পারে। এখন যেটা দেখব সেটা হচ্ছে অষ্টমত। অষ্টমত বলছে মানুষের চরিত্র ও নৈতিকতা গঠনের উপর কল্পবাদী সমাজতন্ত্রীরা অতিরিক্ত গুরুত্ব প্রদান করেন, কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা মনে করেন মৌলিক প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র পরিবেশের উন্নতি মানুষের চরিত্রের পরিবর্তনে যথেষ্ট ভূমিকা বা অবদান রাখতে পারে না। নবমত নবমত সেটা হচ্ছে সব শেষে যেটা বলা যায়, কাল্পনিক সমাজতন্ত্রীরা কাল্পনিক যে সমাজতন্ত্রী ছিল তারা তাদের পরিকল্পনা এবং কর্মসূচিতে ধর্মীয় প্রভাবের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন, কিন্তু মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদে ধর্মের কোনো স্থান নাই, বরং ধর্মকে আফিম খাওয়ার সাথে তারা তুলনা করেছেন। এখন আমরা যে টপিকটা দেখব, ক্রিটিসিজম অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম। কাল্পনিক সমাজতন্ত্র যে মতবাদ রয়েছে সেই মতবাদের আমরা ত্রুটি বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। কাল্পনিক সমাজতন্ত্রী মতবাদ তৎকালীন যুগের প্রেক্ষাপটে সুন্দর মনে হলেও বাস্তবের নিরীক্ষে অর্থহীন বলে মনে হয়। বাস্তবে তৎকালীন সময়ের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা এমন ছিল যে কল্পবাদী সমাজতন্ত্রীদের বক্তব্য প্রথম দিকে অনেকটা সাড়া জাগালেও এক সময় স্তিমিত হয়ে পড়ে। এরূপ মতবাদের নিম্নোক্ত সীমাবদ্ধতা বা ত্রুটি পরিলক্ষিত হয়। কি কি সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে তা আমরা একটু দেখি। প্রথমত, কাল্পনিক সমাজ কাল্পনিক সমাজতন্ত্রীরা তাদের সময়কার সমাজ ব্যবস্থার কাঠামো এবং স্বরূপ সঠিকভাবে উপলব্ধি করতে পারেন নাই। এজন্য তারা অতি আশাবাদ ব্যক্ত করেছেন সমাজ কাঠামোর বদলে দেওয়ার ক্ষেত্রে, যা বাস্তবসম্মত ছিল না। দ্বিতীয়ত, কল্পবাদী সমাজতন্ত্রীরা সমাজতন্ত্র উত্তরণের উপায় সম্পর্কে কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করেন নাই। তৃতীয়ত, ধনীদের সাহায্য সহযোগিতায় এবং সামন্ত প্রভুদের চিন্তা চেতনার পরিবর্তন ইত্যাদির মাধ্যমে সমাজের কাঠামোগত পরিবর্তন হবে, এর ধ্যান ধারণা একমাত্র কল্পনা বিলাসীদের পক্ষেই কি করা সম্ভব, আশা করা সম্ভব। ঠিক আছে? তো এই যে ফ্যাক্টর গুলো আছে, যে এই ফ্যাক্টর গুলো আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। ১, ২, ৩। কিন্তু আরো কিছু আমাদের যে ত্রুটি রয়েছে সেটা সম্বন্ধে আমি একটু আলোচনা করি। যে চতুর্থ যে ত্রুটিগুলো রয়েছে, কল্পবাদী সমাজতান্ত্রিক ধ্যান ধারণায় মানুষের কতিপয় প্রকৃতি, আকাঙ্ক্ষা ও চিন্তার ব্যাপ্তি লক্ষ্য করা যায়, কিন্তু মানুষের চিন্তা ও আবেগের উৎস সম্পর্কে এরূপ সমাজতন্ত্রীদের সুস্পষ্ট ধারণা ছিল না। এজন্য তারা মানুষের পরিবেশগত দিক সামগ্রিকভাবে বিশ্লেষণে অক্ষম ছিলেন। তাছাড়া পঞ্চমত, সমাজ কাঠামো এবং রাষ্ট্রীয় কাঠামো ঠিক রেখে মানবতাবাদের আলোকে কল্পবাদী সমাজতন্ত্রীরা সমাজে মৌলিক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন, যা একেবারে অবাস্তব ছিল। ঠিক আছে? সবশেষে কল্পবাদী সমাজতন্ত্রীরা তাদের পরিকল্পনা ও কর্মসূচিকে কোনো সুনির্দিষ্ট দর্শনের আলোকে গড়ে তোলেন নাই। তো ইভালুয়েশন অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, যে কাল্পনিক সমাজতন্ত্রের অবদান বা মূল্যায়ন সম্পর্কে আমরা একটু ভালো করে জানবো। ঠিক আছে?
কাল্পনিক সমাজতন্ত্রের একটি সাধারণ ও প্রায় অভিন্ন অর্থে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বক্তব্য প্রদান ও ব্যাখ্যা করা। প্রত্যেকের লক্ষ্য ছিল কম বেশি অভিন্ন, অর্থাৎ সমাজে ন্যায় পরায়ণতা সৃষ্টি করা। দ্বিতীয়, তাদের অবদান সম্পর্কে কি করা হলো, আলোচনা করা হলো। কি কি অবদান ছিল? নাম্বার 1, পুঁজিবাদের অন্যায় শোষণ ও নির্যাতন থেকে সমাজকে মুক্ত করা। নাম্বার 2, সব শ্রেণীর স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টা। নাম্বার 3, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব বন্ধনে জাগ্রত করা। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ। শিক্ষা বিস্তারের উপরে কি করব? গুরুত্ব আরোপ। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে নাম্বার 1, পুঁজিপতির অন্যায় শোষণ ও নির্যাতন থেকে সমাজকে মুক্ত। ইউরোপের শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতিদের উৎপাদন ব্যবস্থা চালু হয়। নিয়ন্ত্রণবিহীন বা তথাকথিত অবাধ প্রতিযোগিতা হেতু সমাজে অন্যায় শোষণ ও নির্যাতনের এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিবেশ থেকে সাধারণ মানুষের মুক্ত করা ছিল কাল্পনিক সমাজতন্ত্রীদের প্রধান লক্ষ্য। এরূপ লক্ষ্য যথেষ্ট মানবিক ছিল, এক কথা নিঃসন্দেহে বলা যায়। সব শ্রেণীর স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টা। কল্পবাদী সমাজতন্ত্রীরা সব ধরনের শোষিত মানুষের মুক্তির জন্য তাদের কি করেন? তাদের লেখনী ধারণ করেন, কেবলমাত্র শ্রমিক শ্রেণীর জন্য নয়, যা কার্ল মার্কস এবং এঙ্গেলসের লেখায় পাওয়া যায়। তারা মনে করতেন সমাজকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে ধনী দরিদ্র নির্বিশেষে সব শ্রেণীর লোকের স্বার্থ সমানভাবে রক্ষা করা যায়। এই ধরনের মনোভাব তৎকালীন সমাজ ব্যবস্থার আলোকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। নাম্বার 3, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করো। কল্পবাদী সমাজতন্ত্রীরা কোন ধরনের বিপ্লবের কথা বলেন নাই, এমনকি এ ব্যাপারে কোনো চিন্তাধারাও তাদের মধ্যে লক্ষ্য করা যায় না। তারা মূলত তৎকালীন সমাজের সংস্কারের লক্ষ্যে মানুষের মধ্যে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উপর গুরুত্ব দেন। তৎকালীন সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে এটা উল্লেখযোগ্য একটি অবদান হিসেবে উল্লেখ করা যায়। নাম্বার 4, শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব। কল্পবাদী সমাজতান্ত্রীরা সমাজের সংস্কারের ক্ষেত্রে শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। তারা মনে করতেন মানুষের মধ্যে যে মানবিকতা আছে তাকে জাগিয়ে তুলতে হবে। এই জন্য শিক্ষা বিস্তারের মাধ্যমে মানুষকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার দিকে উৎসাহী করে তুলতে হবে। তাহলে সমাজের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন পাওয়া সম্ভব হবে। এই কারণে মূলত তারা শিক্ষার উপরে যথেষ্ট কি করছেন? গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। নাম্বার 5 হচ্ছে সমবায় ও আদর্শ কমিউনিটি গঠন। সমবায় ও আদর্শ কমিউনিটি গঠনে তারা উল্লেখযোগ্য ভূমিকা পাওয়া যায়। কাল্পনিক সমাজতন্ত্রীদের মধ্যে কেউ কেউ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য সমবায়ের ধারণা বেছে নেন, আবার অনেকে আদর্শ কমিউনিটি গঠন করেন। এই ধরনের উদ্যোগ তৎকালীন সময়ের প্রেক্ষাপটে সত্যি প্রশংসনীয় বলা যায়। বলা যায় কাল্পনিক সমাজতন্ত্রীরা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রাখেন তা পরবর্তীকালে মার্কস, এঙ্গেলস শ্রদ্ধার সাথে কি করেন? স্মরণ করেন। ঠিক আছে? যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক এক দলিলে তারা স্বীকার করেন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিকাশের পথে কাল্পনিক সমাজতন্ত্র একটি অপরিহার্য পর্ব বা পদক্ষেপ হিসেবে কাজ করে। এই হচ্ছে আমাদের আর 1 মিনিটেরও কম সময় আছে আমাদের আজকের লেকচার। কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করেন। কোনো স্লাইডে বা কোনো কিছু বুঝতে যদি কোনো প্রবলেম হয়, জাস্ট নক মি, যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দিন। কারো কোনো জায়গায় প্রবলেম থাকে বলতে পারেন। যে আজকে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে কাল্পনিক যে সমাজতন্ত্র রয়েছে সেই সমাজতন্ত্রটা কি, এই সমাজতন্ত্রের রূপকার মানে কারা কারা এই সমাজতন্ত্রের অনুসারী ছিলেন, এবং কাল্পনিক যে সমাজতন্ত্রী ছিলেন এই সমাজতন্ত্রের মূল কথাটা কি কি ছিল এটা দেখেছি। এছাড়াও আমরা কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। কাল্পনিক সমাজতন্ত্রের
এবং মার্ক্সীয় যে সমাজতন্ত্র আছে এই দুইটার মধ্যে পার্থক্য দেখেছি। কাল্পনিক সমাজ